নমস্কার, সর্বজিৎ মুখার্জি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। এটা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। দয়া করে আমার এই ভিডিওটা পাইরেসি করবেন না। পাইরেসি করা একটি দণ্ডনীয় অপরাধ। আশা করি আপনারা বিষয়টি বুঝবে। ভোপালের সবচেয়ে বড় এবং আলিশান সিগমা সুপার স্পেশালিটি হাসপাতালের রাতের সময় ছিল। চারদিকে চমচমে আলো জ্বলছিল, জোরে মিউজিক বাজছিল এবং শহরের বড় বড় ডাক্তার আর ধনী লোকেরা একটা শানদার সাকসেস পার্টি উদযাপন করছিলেন। কিন্তু হঠাৎ হাসপাতালের চকচকে গলিতে একটা জোরালো থাপ্পড়ের আওয়াজ শোনা গেল। চটাক! পলকে চারদিকে স্তব্ধতা নেমে এলো। ওয়েটারের হাত থেকে কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেল। ডাক্তারের সাদা কোটে সজ্জিত অত্যন্ত সুন্দরী ডাক্তার নয়না রাগে হাঁপিয়ে উঠছিল। তার সামনে এক সাধারণ যুবক দাঁড়িয়েছিল, যার গালে তার আঙুলের লাল দাগ ছাপ পড়ে গিয়েছিল। যুবকের হাত থেকে স্টিলের টিফিন বক্স ছুটে মেঝেতে পড়ে গিয়েছিল, আর তার বানানো ডাল রুটি পুরো মেঝেতে ছড়িয়ে পড়েছিল। যুবকের চোখে জল ছিল, কিন্তু নয়না কোনো দয়া না করে চিৎকার করে বলল, তোমার সাহস হয় কি করে এখানে আসার? মানা করেছিলাম না যে এই নোংরা চেহারায় আমার সামনে এসো না? আমার ইজ্জতের তামাশা বানিয়ে দিলে। তখন পার্টি হল থেকে পুরো মেডিকেল গ্রুপের চিফ ডিরেক্টর মিস্টার আর কে শর্মা বাইরে বেরিয়ে এলেন। তিনি যেই সেই সাধারণ যুবকের মুখ দেখলেন, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডিরেক্টরের কপালে ঘাম চলে এলো। তিনি কাঁপতে কাঁপতে যুবকের দিকে এগোলেন এবং হাঁটু গেড়ে বসতে যাচ্ছিলেনই যে যুবক চুপি চুপি নিজের আঙুল ঠোঁটের ওপর রেখে দিল। না, এখন না। ডিরেক্টর সেখানেই থমকে গেলেন। তার গলা শুকিয়ে গেল এবং তিনি একটা শব্দও বলতে পারলেন না। এই গল্পের শুরু হয়েছিল 5 বছর আগে ভোপালের বড় তালাবের কাছে একটা ছোট চায়ের স্টল থেকে। সেদিন আবহাওয়া ছিল সুন্দর, কিন্তু নয়না কবিরের সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। নয়না কবিরের হাত ধরে বলেছিল, কবির, পাপার কাছে এত টাকা নেই যে তিনি আমাকে নিটের কোচিং এবং পরে এমবিবিএস পড়াতে পারেন। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে যাবে। কবির যে দেখতে খুবই সাধারণ পুরনো কুর্তা এবং সাদা প্যান্ট পরা ছিল, সে নয়নার চোখের জল মুছে বলেছিল, নয়না, তুমি শুধু তোমার পড়াশোনায় মন দাও। যতদিন তোমার এই কবির জীবিত আছে, তোমার চোখের জল আসতে দেব না। আমি সব সামলে নেব। নয়নার কাছে সবসময় এটাই মনে হতো যে কবির এক অনাথ মধ্যবিত্ত ছেলে যে ছোটখাটো চাকরি করে চালায়। কিন্তু সত্যি ছিল এই যে কবির ভোপালের সবচেয়ে বড় ব্যবসায়ী দৈত্য এবং দেশের সবচেয়ে বড় মেডিকেল চেনের মালিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একমাত্র উত্তরাধিকারী ছিল। কবির দেখানোপনা এবং অহংকারের জীবনকে ঘৃণা করত। তার একজন এমন জীবনসঙ্গিনী চাইছিল যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, তার সম্পদকে নয়। তাই সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল এবং তার বাবাও তাকে নিজের ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতা দিয়েছিলেন। বিয়ে হয়ে যাওয়ার পর কবির এবং নয়না ভোপালের একটা ছোট ভাড়ার ঘরে থাকতে শুরু করল। কবির দিন রাত এক করে দিল। নয়নার মনে হতো কবির কোনো ফ্যাক্টরিতে বা ডেলিভারি বয়ের কাজ করে, কারণ সে সকাল সকাল বেরিয়ে যেত এবং ক্লান্ত হয়ে রাতে ফিরত। কবির নিজের পকেট থেকে টাকা বাঁচিয়ে নয়নার ফি দিত, তার জন্য দামি মেডিকেল বই কিনত। প্রতি রাতে যখন নয়না পড়ত, কবির চুপি চুপি তার জন্য গরম চা বানাতো এবং কিছু না বলে তার পা টিপত শুরু করত। সে সবসময় বলতো, যখন নয়না ডাক্তার হবে তখন তার সব ক্লান্তি দূর হয়ে যাবে। নয়নার সিলেকশন হয়ে গেল এবং সে এমবিবিএস করতে ইন্দোর চলে গেল। এই 5 বছরে কবির প্রতি মাসে তাকে টাকা পাঠাত। নিজের শুকনো রুটি খেয়ে ঘুমাতো, কিন্তু নয়নাকে কোনো অভাব বোঝাতে দেয়নি। পড়াশোনা শেষ হবার পর কবির নিজের পরিচয় ব্যবহার না করে ডিরেক্টরকে গোপন নির্দেশ দিয়ে নয়নাকে ভোপালের এই সিগমা হাসপাতালে জুনিয়র কনসালটেন্টের চাকরি জোগাড় করে দিল। কিন্তু এই 5 বছরে নয়না পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তার সাথে বড় বড় বাড়ির ডাক্তাররা উঠত বসত। একদিন নয়নার কয়েকজন ডাক্তার বন্ধু তার বাড়িতে আসবে বলল। কবির খুব যত্ন করে রান্নাঘরে পনিরের তরকারি, কচুরি এবং চা বানালো। যেই বন্ধুরা এলো, কবির ঘামে ভেজা নাস্তার প্লেট নিয়ে বাইরে এলো। নয়নার ধনী এবং চালাক ব্যাচমেট ডাক্তার সুমিত তাকে দেখে হেসে বলল, আরে নয়না, এই নতুন সার্ভেন্ট রেখেছ নাকি? একটু শিখিয়ে দিই কেমন জামা পরে রেখেছে। কবির হেসে যখন কথা বলতে যাচ্ছিল, নয়না মাঝখানে তার কথা কেটে দিল। তার মুখের লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অদ্ভুত হাসি হেসে বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সার্ভেন্ট নয়, এটা ঘরের দেখাশোনা করে, কেয়ারটেকার ধরে নাও। কবিরের হাত থেকে প্লেট প্রায় পড়ে যাচ্ছিল। তার স্ত্রী, যার অস্তিত্বকে সে নিজের রক্ত ঘাম দিয়ে সেচ দিয়ে বড় করেছিল, আজ তার বন্ধুদের সামনে স্বামী বলতে দ্বিধা করছিল। কিন্তু কবির চুপ করে রইল। সে কিছু বলল না। ডাক্তার সুমিত আসলে নয়নার সৌন্দর্য এবং তার পজিশনের সুবিধা নিতে চাইত। সে নয়নাকে ধীরে ধীরে কবিরের বিরুদ্ধে উস্কে দিতে লাগল। সুমিত একা কবিরের কাছে গিয়ে তাকে খোঁটা দিত, তোমার মতো অঙ্গুষ্ঠছাপ লোকেরা শুধু রাঁধুনি হওয়ার যোগ্য। নয়না একটা ক্লাস, আর তুমি তার পায়ের ধুলোও নও। যখন কবির কখনো দুঃখ পেত, নয়না তার ওপর চিৎকার করে উঠত,
তুমি তো পড়াশোনা জানো না, অঙ্গুষ্ঠ ছাপ। আমরা সব ডাক্তারদের মধ্যে এমন ওঠা বসা সাধারণ ব্যাপার, তোমার চিন্তা ছোট। কবির সব সহ্য করত, কারণ সে নয়নাকে খুব ভালোবাসত। কখনো কখনো নয়না তাকে খুশি করার জন্য দামি গিফট এনে দিত। তার মনে হতো কবির তার টাকার লোভী, কিন্তু কবির সেই গিফটগুলো কখনো হাতও দিত না। এই সিলসিলায় আজ রাতে কবির নয়নার জন্য টিফিন নিয়ে এসেছিল, কারণ নয়না সকালে রাগ করে বলেছিল যে তার হাসপাতালের খাবার পছন্দ নয়। কবির জানত না যে ভেতরে পার্টি চলছে। যখন অ্যাটেন্ডেন্ট ভেতরে গিয়ে নয়নাকে বলল যে ম্যাডাম, বাইরে একটা ফটিচর লোক এসেছে যে নিজেকে আপনার স্বামী বলছে, তখন সুমিত সবার সামনে হেসে উঠল। কি নয়না, তোমার কেয়ারটেকার এখন স্বামী বনে গেছে? এই রাগ এবং নিজের মিথ্যা ইজ্জত বাঁচানোর জন্য নয়না বাইরে এসেছিল এবং কবিরকে থাপ্পড় মেরে দিয়েছিল। সে লোকদের দেখাতে চাইছিল যে কবির তার স্বামী নয়, বরং কোনো সামান্য চাকর। কবির চুপচাপ মেঝে থেকে ছড়ানো রুটি এবং টিফিন গুছিয়ে নিল। তার চোখ থেকে পড়া এক ফোঁটা জল মেঝের ধুলোয় মিশে গেল। সে নয়নাকে দেখল। তার চোখে এখন অভিযোগ নয়, বরং এক গভীর শূন্যতা ছিল। সে ভারী পায়ে হাসপাতাল থেকে বাইরে চলে গেল। সেই রাতে দেরিতে হাসপাতালের ডিরেক্টর আর.কে. শর্মা কাঁপা হাতে কবিরকে ফোন করলেন। ডিরেক্টর ভয়ে বললেন, স্যার স্যার আমাকে মাফ করে দিন, আমি জানতাম না যে ম্যাডাম আপনার সাথে এমন ব্যবহার করেন। আপনি বললে আমি এখনই ডাক্তার নয়না এবং ডাক্তার সুমিতকে সাসপেন্ড করে ব্ল্যাকলিস্ট করে দিতে পারি। পুরো মেডিকেল কাউন্সিলে তাদের কেরিয়ার বরবাদ হয়ে যাবে স্যার। ফোনের অন্য প্রান্ত থেকে কবিরের শান্ত কিন্তু ভারী গলা এলো, না শর্মাজি, এখন কিছু করবেন না। আমি দেখতে চাই যে যে নয়না একসময় সাধারণ জীবনের স্বপ্ন দেখত, সেই অহংকারের অন্ধকারে আর কত নিচে নামতে পারে। তাকে তার যোগ্যতায় গর্ব করতে দিন। যখন সে পড়বে তখন ব্যথা তাকে নিজে থেকেই সত্য শিখিয়ে দেবে। হাসপাতালের সেই বেদনাদায়ক ঘটনার কয়েকদিন কেটে গিয়েছিল, কিন্তু নয়নার আচরণে নরমতা আসার বদলে তিক্ততা আরও বেড়েছিল। এখন সে খোলাখুলি ডাক্তার সুমিতের সাথে ঘুরে বেড়াতে শুরু করেছিল। কবির সব কিছু নিজের চোখে দেখছিল, কিন্তু সে শান্ত ছিল। তার অপেক্ষা ছিল যে হয়তো নয়নার ভেতরে ঘুমিয়ে থাকা সেই পুরনো নির্দোষ মেয়েটা কখনো ফিরে আসবে। এক সন্ধ্যায় কবির বাড়ির বারান্দায় খুবই হতাশ এবং বিষাদময় হয়ে বসেছিল। আকাশে কালো মেঘ ছিল এবং কবিরের মনে গভীর স্তব্ধতা। ঠিক সেই সময় নয়না বাড়ির ভেতর ঢুকল। তার হাতে একটা দামি হ্যান্ডব্যাগ ছিল এবং মুখে অদ্ভুত উদাসীনতা। কবির আশাভরা চোখে তার দিকে তাকালো, কিন্তু নয়না একটা শব্দ না বলে তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করে কবিরের মুখের ওপর ছুঁড়ে দিল। সাদা পাতাগুলো বাতাসে উড়ে কবিরের পায়ের কাছে পড়ল। কবির চমকে দেখল, সেই কাগজগুলোতে বড় বড় অক্ষরে লেখা ছিল ডিভোর্স পেপার্স, তালাকের কাগজ। কবির কাপা হাতে সেই পেপারগুলো তুলে নয়নার দিকে তাকালো। নয়না হাত গুটিয়ে রুক্ষ স্বরে বলল, এতে সই করে দাও কবির, এখন আমাদের আর তোমার কোনো মিল নেই। কোথায় আমি শহরের সবচেয়ে বড় হাসপাতালের ডাক্তার, আর কোথায় তুমি একজন অশিক্ষিত বেকার মানুষ? সুমিত আমাকে বুঝিয়েছে যে তোমার সাথে থেকে আমি আমার লাইফ এবং স্ট্যাটাস দুটোই নষ্ট করছি। এখন আমি আর ঘুটে ঘুটে বাঁচতে পারবো না। কবিরের মনের যে শেষ কোন আশার ভরসায় টিকেছিল সেটাও ধসে পড়ল। সে নিজের ভরা চোখ লুকানোর চেষ্টাও করল না। সে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, নয়না, তোমার কি সত্যিই মনে হয় যে আমি শুধু তোমার টাকা এবং আরামের জন্য তোমার সাথে আছি? নয়না হেসে খোঁটা দিয়ে বলল, নয়তো কি, তোমার মতো লোকেরা যখন কোনো উঁচু পদের মানুষের সাহায্য পেয়ে যায় তখন পরজীবীর মতো লেগে থাকে। কিন্তু এখন অনেক হয়েছে, আমি এই বাড়ি ছেড়ে দিয়েছি। আমি সুমিতের ফ্ল্যাটে শিফট হয়ে যাচ্ছি। পেপারে সই করে উকিলকে দিয়ে দিও। এ বলে নয়না ঘুরে গেল এবং তার জিনিসপত্র গুছিয়ে কবিরের জীবন থেকে চিরকালের জন্য চলে গেল। কবির ঘরে একা রয়ে গেল। সে পকেট থেকে কলম বের করল। তার হাত কাঁপছিল, কিন্তু সে দেরি না করে তালাকের কাগজে নিজের স্বাক্ষর করে দিল। তার চোখ থেকে পড়া এক ফোঁটা জল সরাসরি তার সইয়ের ওপর পড়ে কালি ছড়িয়ে গেল। কবির আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার সম্পর্ককে নয় নয়না, তুমি সেই মানুষটার অস্তিত্বকে প্রত্যাখ্যান করেছ যে তোমাকে এই যোগ্যতায় পৌঁছিয়েছে। এই ঘটনার ঠিক 4 দিন পর সিগমা সুপার স্পেশালিটি হাসপাতালের সব ডাক্তারদের মধ্যে হইচই পড়ে গেল। পুরো স্টাফে অদ্ভুত অস্থিরতা এবং টেনশনের পরিবেশ ছিল।
হাসপাতালের নোটিশ বোর্ডে একটা বড় সার্কুলার জারি হয়েছিল। সার্কুলারে লেখা ছিল যে এই পুরো মেডিকেল গ্রুপ এবং দেশ জুড়ে ছড়ানো এর সব ফ্র্যাঞ্চাইজির আসল মালিক এবং চেয়ারম্যান যিনি এতদিন বিদেশে ছিলেন, তিনি আজ দুপুরে এই মূল শাখায় সারপ্রাইজ ভিজিট করতে আসছেন। এই মিটিংয়ে হাসপাতালের ভবিষ্যৎ এবং কয়েকজন ডাক্তারের প্রমোশন এবং সাসপেনশন নিয়ে খুব কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতালের কনফারেন্স হলকে কোনো বধূর মতো সাজানো হয়েছিল। ডাক্তার নয়না এবং ডাক্তার সুমিতও একদম সামনের সারিতে দাঁড়িয়েছিল। সুমিতের মুখে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নয়নার কানে ফিসফিস করে বলল, নয়না, আজ চেয়ারম্যান আসছেন। আমি ডিরেক্টর সাহেবের সাথে কথা বলে নিয়েছি। আজ আমার প্রমোশন নিশ্চিত, আর তারপর আমরা আমাদের বিয়ের ঘোষণা করে দেব। সেই ফটিচর কবির থেকে মুক্তির আনন্দে আজ রাতে আমরা বড় পার্টি করব। নয়না হাসল। তারও মনে হচ্ছিল যে তার জীবনের সবচেয়ে সুন্দর দিন এসে গেছে। ঠিক তখন কনফারেন্স হলের লবিতে ভারী বুটের আওয়াজ গুঞ্জিত হল। দুজন বড় বড় বডিগার্ড হলের আলিশান কাঁচের দরজা খুলল। চিফ ডিরেক্টর আর.কে. শর্মা এবং হাসপাতালের অন্যান্য সিনিয়র অফিসার হাত জোড় করে মাথা নিচু করে লাইনে দাঁড়িয়ে গেলেন। টেনশন এত ছিল যে হলে দাঁড়ানো প্রত্যেক ডাক্তারের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তখন এক লম্বা রোবুয়া ব্যক্তি ভেতরে ঢুকলেন। তিনি অত্যন্ত দামি কাস্টমাইজড 3 পিস স্যুট পরা ছিলেন। চোখে ব্র্যান্ডেড চশমা এবং কবজিতে ঝলমলে রোলেক্স ঘড়ি তার ধনী সত্তা প্রকাশ করছিল। তার পুরো আভা এমন ছিল যে ভালো ভালো ধনীরাও তার সামনে হাঁটু গেড়ে বসে যেতেন। যেই তিনি চোখ থেকে চশমা সরালেন, ডাক্তার নয়নার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মুখের রং এমন উড়ে গেল যেন শরীর থেকে পুরো রক্ত চুষে নেওয়া হয়েছে। তার পাশে দাঁড়ানো ডাক্তার সুমিত হতবাক হয়ে গেল। তার চোখ কপালে উঠে গেল। সেই আলিশান স্যুট পরা পুরো হাসপাতালের মালিক হয়ে দাঁড়ানো ব্যক্তি আর কেউ নয়, বরং নয়নার সেই বেকার এবং অশিক্ষিত স্বামী কবির। কনফারেন্স হলে মৃত্যুর মতো স্তব্ধতা নেমে এলো। নয়নার মনে হলো হয়তো সে কোনো ভয়ানক স্বপ্ন দেখছে। সে চোখ ঘষল, কিন্তু সামনে স্যুট বুটে করা সেই একই মানুষ যাকে সে 4 দিন আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন ডাক্তার সুমিত নিজের অহংকার গুটিয়ে সামনে এগিয়ে গেল। সে কবিরকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে জোরে হেসে উঠল। আরে নয়না, দেখো তো তোমার এই চাকর এখানে কি তামাশা করছে? কোনো বড় লোকের স্যুট চুরি করে সরাসরি চেয়ারম্যানের চেয়ারের দিকে এগোচ্ছে। সুমিতের কথা শুনে নয়নার ভেতরের ভয়ও রাগে পরিণত হলো। সে সামনে এগিয়ে কবিরের একদম সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে বলল, কবির, তোমার সাহস হয় কি করে এখানে ঢোকার? এটা তোমার মহল্লা নয়। তোমার মতো ফটিচর মানুষের এখানে কি মর্যাদা? এই দামি জামা পরে নিলেই কেউ চোর রাজা হয়ে যায় না। ডিরেক্টর সাহেব, দেখুন এই লোকটাকে, এটা সিকিউরিটিকে ফাঁকি দিয়ে ভেতরে ঢুকেছে। এক্ষুনি ধাক্কা মেরে বাইরে বের করে দিন। কবির নিজের জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে না কোনো রাগ ছিল, না কোনো অভিযোগ, শুধু একটা শান্ত এবং গভীর হাসি ছিল। সে সুমিত এবং নয়নাকে দেখে অত্যন্ত শান্ত গলায় বলল, একটু অপেক্ষা করো নয়না, আমাকে এখানে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া গেছে। আর মাত্র কয়েক মিনিট সত্য তোমার সামনে এসে যাবে। নয়না কবিরের কথায় থুতু ফেলে বলল, তোমাকে আমন্ত্রণ? নিজের যোগ্যতা দেখেছ কখনো? তুমি আমাদের হাসপাতালের ধুলোর সমানও নাও। খামোশ ডাক্তার নয়না, নিজের জিভে লাগাম দিন। তখন পেছন থেকে চিফ ডিরেক্টর আর.কে. শর্মার গর্জন ধ্বনি শোনা গেল। ডিরেক্টর শর্মা দ্রুত পায়ে সামনে এগিয়ে এলেন এবং যা করলেন তা দেখে হলে উপস্থিত 100-র বেশি ডাক্তারের চোখ কপালে উঠে গেল। ডিরেক্টর শর্মা মাইক হাতে নিয়ে কাঁপা কিন্তু উঁচু গলায় বললেন, পুরো স্টাফ মন দিয়ে শুনুন। আপনারা যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কোনো বাইরের লোক নন। ইনি এই দেশের সবচেয়ে বড় মেডিকেল গ্রুপ সিগমা গ্রুপ অফ হসপিটালসের একমাত্র উত্তরাধিকারী, আমাদের আসল মালিক এবং চেয়ারম্যান মিস্টার কবির উপাধ্যায়। এই পুরো শহর, এই পুরো রাজ্যের হাসপাতাল তার আঙুলের ইশারায় চলে। ডিরেক্টরের এই ঘোষণা বিদ্যুৎ হয়ে নয়নার মাথায় পড়ল। তার কানে যেন সাইরেন বাজতে লাগল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং যে সুমিত এতক্ষণ বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল তার হাতু কাঁপতে শুরু করল। ডিরেক্টর শর্মা নয়না এবং সুমিতের দিকে ঘৃণা দিয়ে তাকিয়ে বললেন, ডাক্তার নয়না, যে মানুষটাকে তুমি কয়েকদিন আগে এই হাসপাতালের গলিতে থাপ্পড় মেরেছিলে, যাকে তুমি সবসময় অশিক্ষিত এবং ফটিচর চাকর ভেবেছ, আসলে সেই ফেরেশতা যার এক ইশারায় তুমি কোনো কঠিন ইন্টারভিউ ছাড়াই এই বড় হাসপাতালে চাকরি পেয়েছিলে। তোমার পড়াশোনার প্রতিটি টাকা, তোমার দামি বই এই মানুষ নিজের পরিচয় লুকিয়ে দিন রাত মজুরির মতো পরিশ্রম করে কিনেছিল। তুমি তার টাকায় নয়, তার করুণা এবং কর্মের উপর বেঁচেছিলে। নয়নার মাথায় অতীতের সব ছবি এক একে ঘুরতে লাগল। কবিরের রাত জেগে থাকা, তার পা টেপা, নিজে শুকনো রুটি খাওয়া এবং তাকে ইন্দোরের টাকা পাঠানো। সে কবিরের টাকায় নয়, বরং কবিরের সেই নিঃস্বার্থ ভালোবাসার ছায়ায় বড় হয়েছিল, যাকে সে লাথি মেরে দিয়েছিল।
নয়নার পায়ের তলা থেকে যেন মাটি পুরোপুরি সরে গেল। সে ভয়ানকভাবে ভেঙে পড়ল। তার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। সে হাঁটু গেড়ে মেঝেতে পড়ে গেল। রেঙাতে রেঙাতে কবিরের পা ধরে ফেলল। নয়না ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, কবির, আমাকে মাফ করে দাও কবির। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি এই সুমিতের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কবির, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার সেই পুরনো নয়না হয়ে যাব। আমাকে এই হসপিটাল থেকে বের করে দিও না কবির। আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। আমি বাঁচতে পারবো না। কবির ধীরে ধীরে নিজের পা পিছিয়ে নিল। সে নয়নার হাতকে নিজের জুতো থেকে আলাদা করল। কবির নিচু হয়ে নয়নাকে দেখল। তার চোখে এখন কোনো ভালোবাসা বাকি ছিল না। কবির ঠান্ডা স্বরে বলল, ডাক্তার নয়না, আমি তোমাকে চাকরি থেকে বের করব না। তুমি এই হসপিটালেই কাজ করতে থাকবে। কারণ যদি আমি তোমাকে চাকরি থেকে বের করে দিই, তাহলে তোমার মনে হবে যে আমি আমার ক্ষমতার ব্যবহার করে তোমার থেকে প্রতিশোধ নিয়েছি। আমি তোমাকে তোমার যোগ্যতা নয়, বরং তোমার চিন্তাধারার আয়না দেখাতে চাই। কবির সোজা হয়ে দাঁড়িয়ে পুরো হলের সামনে বলল, তোমার মতো লোকেরা খুব ছোট হয় নয়না, এবং সবসময় ছোটই থাকবে। তোমাদের চিন্তা এত নীচ যে তোমরা মানুষের মূল্য তার সততা এবং হৃদয় থেকে নয়, বরং তার পোশাক এবং ধন সম্পদ থেকে নির্ধারণ করো। তুমি সেই কবিরকে প্রত্যাখ্যান করেছ যে তোমাকে নিজের জীবন মনে করত, এবং সেই সুমিতের হাত ধরেছ যে শুধু তোমার পজিশনের লোভী ছিল। কবির নিজের পকেট থেকে সেই ডিভোর্স পেপার বের করল, যাতে সে স্বাক্ষর করে দিয়েছিল। পেপারগুলো নয়নার সামনে ছুড়ে দিল। কবির শেষবার নয়নার দিকে তাকিয়ে বলল, তোমার শাস্তি এটাই নয়না, যে তুমি জীবনভর এই হাসপাতালে এক সাধারণ ডাক্তার হয়ে কাজ করবে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে এই উঁচু পদে দেখে তোমার সেই ভুলের জন্য রক্তের অশ্রু ঝরাবে, যা তুমি অহংকারে এসে করেছিলে। তুমি কবিরকে হারিয়েছ, এবং এখন কবির তোমাকে তোমার পুরো জীবনে আর কখনো ফিরে পাবে না। এত বলে কবির ঘুরে গেল। ডিরেক্টর শর্মা এবং বডিগার্ডরা তার পেছনে চলল। কবির নিজের প্রতিপত্তি এবং সততার সাথে সামনে এগিয়ে গেল, আর নয়না মেঝেতে বসে ছড়ানো কাগজগুলোর মাঝে নিজের ভাগ্যের উপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। সুমিত মাথা নিচু করে কোনায় দাঁড়িয়ে নিজের চাকরি বাঁচানোর ভিক্ষা চাইছিল। শেষ পর্যন্ত অহংকারের পরাজয় হল, এবং নিঃস্বার্থ প্রেম তার ন্যায় বিচার পেয়ে গেল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারের খেয়াল রাখুন, সম্পর্কগুলোকে আগলে রাখুন।